আর আমাকে তোমরা ঘেচু করবে, আমাকে তোমরা ঘেচু করবে। তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে। ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? নাড়ুর অপোজিট কি? মিলিয়ে বলো। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি ঝয়কার। আর আমাকে তোমরা ঘেচু করবে। এই শব্দটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাকে তোমরা ঘেচু করবে। আমাকে তোমরা ঘেচু করবে, কারণ আমার যা করার আমি করে বসে রয়েছি। এই যে কনফিডেন্স রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে এসেছে যে আমাকে তোমরা ঘেচু করবে, এটা আর কোথাও থেকে না, এটা এসেছে নথি আপলোডে ইচ্ছাকৃত ভুল করার যে নির্দেশ সম্ভবত ইনি দিয়ে বসে রয়েছেন, সেই ভুলটি এবার ধরা পড়ে গেছে। মানে আপনারা ভাবতে পারবেন না কতটা নোংরা রাজনীতি এসআইআর কে নিয়ে হচ্ছে, যেটাকে নিয়ে তথ্য অলরেডি পর্যবেক্ষকদের হাতে চলে এসেছে। এবং পর্যবেক্ষকরা যারা জেলায় জেলায় গিয়ে শুনানি কাজ দেখছিলেন, ওনারা ইআরও এবং ইআরওদের নাম চিহ্নিত করে কমিশনের কাছে জমাও দিয়ে দিয়েছেন। অভিযোগ কি? গুরুতর অভিযোগ লেগেছে, সেটা হচ্ছে নথি আপলোডে ইচ্ছাকৃতভাবে ভুল করছেন ইআরও এবং এইআরও। ভাবতে পারছেন? এই জন্যই আমাকে আপনারা ঘেঁচু করবেন, কারণ যা করার, যা কাণ্ড করার আমি অলরেডি করে বসে রয়েছি। মানে লড়াই কার কার সাথে করতে হয়। আমি অবাক হয়ে যাচ্ছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি চাইছেন যে এসআইআর যেন সঠিকভাবে না হয়। ইন্টেনশন কি? ইন্টেনশন হচ্ছে অস্বচ্ছ ভোটার, অবৈধ ভোটার, যারা আমাদের রাজ্যের জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছে, তারা যেন ভোটার লিস্টে থেকে যায়। এটা ইন্টেনশন। আর এই ইন্টেনশনের জন্য কিছু জেলা শাসকরা প্রভাবিত, কিছু ইআরও প্রভাবিত, এবং তারা ডিরেক্টলি রাজ্য সরকারের বেনিফিট করার জন্য রাজ্যের যে কত বড় ক্ষতি করছে, ভোটারদের যে কত বড় হয়রানির মুখে ফেলছে, তারা কিন্তু দুবার ভাবছে না। তারা রাজ্য সরকারের জন্য করে ফেলছে সব থেকে লজ্জাজনক পরিস্থিতি। এখন আমি আবার বলছি যে ইলেকশন এই রাজ্যে ইমিডিয়েটলি বয়কট করা উচিত, কারণ প্রশাসনের একাংশ কি, বৃহদাংশই পুরোপুরি রাজ্য সরকারের জন্য প্রভাবিত, রাজ্য সরকারের প্রতি প্রভাবিত। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। মারাত্মক ঘটনা সামনে এসেছে, যেটা দেখার পর, ইনফ্যাক্ট শোনার পর, এই খবরটি শোনার পর আমার মাথায় হাত পড়ে গেল। আমি এমনিতেই ভাবছিলাম যে বারবার যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে গোটা রাজ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তার গোড়ায় কে? ভাই, ভোটাররা হয়রান হচ্ছে। কমিশন বলছেন আমরা সঠিকভাবে কাজ করাতে চাই, কমিশনের দিক থেকে যা যা করার তাই তাই করা হচ্ছে, আর রাজ্য সরকার অন্য পথে হাঁটছে না। তারই মধ্যে খবর আসছে যে নথি আপলোডে ইচ্ছাকৃত ভুল করছে ইআরও। এমনটাই অভিযোগ তুলেছেন পর্যবেক্ষক, যে বিষয় নিয়ে অলরেডি কমিশনের কাছে ইআরও এবং ইআরওদের নাম জমা পড়েছে, এবং তারা তো শাস্তির মুখে পড়বেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত নোংরামিটা না করলেই পারতেন। অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনা থেকে। অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনা বলবো না, আমাদের রাজ্যের দুটি জেলাতেই সমস্যা হচ্ছে। এক হচ্ছে উত্তর 24 পরগনা, আর সেকেন্ড হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এই দুটি জায়গা থেকে সব থেকে বেশি অভিযোগ উঠেছে। আর এখন আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি, যে রাজ্যের বেশ কিছু বিধানসভা কেন্দ্রে ভোটারদের যে তথ্য শুনানিতে ইউজ করা হচ্ছে, সেটি খতিয়ে দেখতে গিয়ে পর্যবেক্ষকরা জানতে পেরেছেন যে শুনানি যে সমস্ত অফিসাররা নিচ্ছেন, ওনারা ইচ্ছাকৃতভাবে ভুল নথি আপলোড করছেন। ইচ্ছাকৃতভাবে ভুল নথি আপলোড করার মাধ্যমে আপনারা বুঝে গেলেন যে ইন্টেনশন এখানে কি হতে পারে। উত্তর 24 পরগনার এক বিধানসভা কেন্দ্রের ইআরওর ব্যাপারে জানা গেছে যে একজন ভোটার নথি যাচাইয়ের জন্য পাসপোর্ট দিয়েছিলেন, আর সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আধার কার্ড এবং প্যান কার্ড দিয়েছিলেন। এখন শুনানির যিনি অফিসার রয়েছেন, যে ইআরওর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, উনি সেই ভোটারের পাসপোর্টটি আপলোড করেননি, উনি আধার কার্ড এবং প্যান কার্ড আপলোড করেছেন। উনি কিন্তু জানেন যেখানে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে পাসপোর্টই লাগবে, কিন্তু উনি পাসপোর্ট আপলোড করেননি, উনি আধার কার্ড এবং প্যান কার্ড আপলোড করেছেন, যার মাধ্যমে বুঝতে পারছেন যে এই ইআরওর ইন্টেনশনটি ঠিক কি ছিল। শুধু তাই নয়, সেই ভোটারটি নিয়ম রয়েছে বিএলওর সাথে দাঁড়িয়ে ছবি তোলার, আর সেখানে এই ভোটারটির একা ছবি তোলা হয়েছে। এখানেও পর্যবেক্ষকের সন্দেহ রয়েছে যে একা ছবি তোলা মানে কোথায় ব্যবহার করতে চাইছে, কি করতে চাইছে, ইন্টেনশন কি রয়েছে, কেন ভোটারের ছবি সিঙ্গেল তোলা হয়েছে, এই বিষয় নিয়ে ডিটেলস রিপোর্ট জমা পড়েছে কমিশনের কাছে। দেখুন, অ্যাকশন তো নেওয়া হবে, কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে, বিক্রি হয়ে গেছে সমস্ত প্রশাসন। যদি বিক্রি হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?
যেখানে মমতা ব্যানার্জি বলছেন আমার ঘেঁচু করবেন, এসআইআর এ আমি যাচ্ছি, বিএলওরা মারা যাচ্ছেন, আমি যাচ্ছি দিল্লিতে। তো এই যে পরিস্থিতির মধ্যে যখন জেলা শাসকদের ভূমিকা এরকম সামনে আসে যে তারা ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে ভুল নথি দিচ্ছে, তাহলে হয়রান হচ্ছে মানুষ, হয়রান হচ্ছে ভোটার, লাইনে দাঁড়াচ্ছে ভোটার, জবাবদিহি করছে কমিশন, আর মাঝখান থেকে সমস্ত গন্ডগোল পাকাচ্ছে কে? ইআরও এবং এইআরও। এখন প্রশ্ন হচ্ছে ইআরও এইআরও যদি গন্ডগোল পাকিয়ে থাকে তাহলে তারা কার চাপে পড়ে এই গন্ডগোলটি পাকাচ্ছে? তো তখনই আরেকটি বড় খবর সামনে চলে এলো, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিতর্ক। ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে কমিশনের আইনকে উপেক্ষা করে, কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলা শাসকের বিরুদ্ধে অভিযোগ লেগেছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি নির্দেশ দিয়েছেন বেআইনিভাবে ইআরওদেরকে যে তোমাদেরকে কোনো ভোটার যখন শুনানিতে আসবে তাদেরকে নট ভেরিফাইড অপশনে ক্লিক করা যাবে না, নট ভেরিফাইড অপশনে ক্লিক করা যাবে না। মানে অতিরিক্ত জেলা শাসক অর্ডার দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন ইআরওদেরকে যে নট ভেরিফাইডে ক্লিক করবেন না ভোটারদের। শুধু তাই নয়, ডেলি 3000 ভোটারকে, মানে একদম সে টার্গেট বেঁধে দিয়েছেন, ডেলি 3000 ভোটারকে ভেরিফাইড হিসেবে আপডেট করতেই হবে, 3000 ভোটারকে ভেরিফাইড হিসেবে আপডেট করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি প্রশাসনিক স্তরে এইরকম চাপ তৈরি করে তাহলে সে সমস্ত জায়গার ইআরও বা এইআরও তারা কিভাবে স্বাধীনভাবে কাজ করবে, কিভাবে স্বচ্ছভাবে কাজ করবে? যদি টার্গেট এরকম দিয়ে দেন, অতিরিক্ত জেলা শাসক ধরুন হোয়াটসঅ্যাপে বলছেন যে তোমরা নট ভেরিফাইডে ক্লিক করবে না, তার মানে ইআরওর এটা বুঝতে সময় লাগবে না যে যদি আমি কোনো ডাউটফুল ভোটারকে দেখেও থাকি, যদি আমি জেনেও থাকি যে তার নথির মধ্যে কিছু গন্ডগোল রয়েছে, যদি আমার ফিল হয়ে থাকে যে নথি ডুপ্লিকেট হতে পারে, তারপরেও আমি নট ভেরিফাইড অপশনে ক্লিক করতে পারবো না, কারণ অতিরিক্ত জেলা শাসক আমাকে অর্ডার দিয়ে রেখেছেন যে নট ভেরিফাইড অপশনে ক্লিক করাই যাবে না। আর শুধু তাই নয়, 3000 করে ভোটার ডেলি আপডেট করতেই হবে। ভাই দক্ষিণ 24 পরগনায় এই যে আমাদের যিনি এমপি রয়েছেন অভিষেক ব্যানার্জি, 7 লক্ষ ভোটারে আপনি জিতছেন, এইভাবে জিতছেন ভাই, ভোটারদেরকে বলছেন ডেলি 3000 আপডেট করো, 3000, এইভাবে আপনি ভোটে জিতেছেন। লজ্জাজনক ব্যাপার। এবং এই সমস্ত তথ্য পর্যবেক্ষক যারা রয়েছেন শুনানিতে, ওনারা অ্যাকশন নেবেন না, ওনারা শুধু দেখবেন, পর্যবেক্ষক শুধু দেখবেন যে কোথায় কি হচ্ছে, কোথায় শুনানি কিভাবে নেওয়া হচ্ছে, কি নথি আপলোড করা হচ্ছে, এবং তারাই ধরে ফেলেছেন এই কিছু কিছু গন্ডগোল যারা ইন্টেনশনালি করা হচ্ছে। কিছু কিছু নির্দেশ যেগুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিশন দেননি, কমিশন কিছু বলেননি, অথচ যে কাজগুলি চলছে, অর্থাৎ এই যে কোর্টে আপনারা দেখছেন এফিডেভিটের লম্বা লাইন লাগছে, এটি কার কথায় লাগছে ভাই? মানে বুঝতে হবে আপনাদেরকে। আর সেই গন্ডগোল কোথায় থেকে হচ্ছে সেটাই এবার ধরে ফেলেছেন পর্যবেক্ষক। তাহলে বিষয়টা হচ্ছে এসআইআর বিহারে অলরেডি হয়েছে, এসআইআর অন্যান্য রাজ্যে অলরেডি চলছে, কিন্তু যত সমস্যা পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছে, পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে উঠে আসছে, যেটাকে নিয়ে ফেরও কমিশনের সেই একই উদ্দেশ্য, সেটা হচ্ছে সঠিকভাবে আমরা স্বচ্ছ তালিকা প্রকাশ করতে চাই। আমি জানি না আমাদের রাজ্যে ভোট কিভাবে হবে, ভোট বয়কট করা উচিত কিনা। আমার তো ব্যক্তিগত, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ, ভোট বয়কট করা উচিত। কারণ যদি প্রশাসনিকভাবে, মানে প্রশাসনিক স্তরের আধিকারিকরা যদি এইভাবে প্রভাবিত হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তারপরেও কমিশন নিজের দৃঢ় বিশ্বাস এখনো রেখে কাজ করছেন এবং বলছেন যে আমরা এবার রাজ্যে সুপার চেকিং স্টার্ট করব। মানে কাজকে কমপ্লিট করা, মানে এ তো পুরো মানে মানে আমি ভাষা পাচ্ছি না বলার। মানে পুরো এটা মনে হচ্ছে যে অসুর আর ভগবানের মধ্যে লড়াই চলছে। মানে আমি এখানে এটাই দেখছি যে রাজ্য সরকারের এবং তার ক্যাডারের একাংশ ভূমিকা অসুরের মতো, তারা বেআইনি কাজ করতেই ব্যস্ত, এবং সেখানে ভগবান বারবার, এখানে কমিশনকে আমি ভগবানের চোখে দেখছি যে এত অশান্তি, এত ঝামেলা, এত মানুষের কাছ থেকেও কমিশন গালাগালি খাচ্ছেন, তারপরেও বলছেন আমি কাজ করব, এবং এইবার বলছেন যে আমি রাজ্যে রাজ্যে সুপার চেকিং স্টার্ট করব। তো কি থাকবে সেই সুপার চেকিং এ? জেলায় জেলায় গিয়ে যে সমস্ত নথি নেওয়া হচ্ছে, ভরসা তো নেই ইআরও এবং ইআরওদের উপর, তাই জেলায় জেলায় যে নথি নেওয়া হচ্ছে সেগুলিকে পুনরায় যাচাই করবেন পর্যবেক্ষক। তার জন্য একটি দল তৈরি করা হচ্ছে, সেই দলের মধ্যে থাকবেন একজন পর্যবেক্ষক এবং 25 জন মাইক্রো অবজারভার। মানে ভাবুন, একটি দল তৈরি করা হচ্ছে যে দল জেলায় জেলায় গিয়ে নথি যাচাই করবেন, এবং এই একজন অবজারভার এবং 25 জন মাইক্রো অবজারভার শুধুমাত্র নজর রাখবেন যে একাধিক যে অসঙ্গতি সামনে আসছে, নথির মধ্যে যে গরমিল সামনে আসছে, সেটাকে নিয়ে কেউ বেনিফিটেড হচ্ছে না তো, বা কাউকে ইন্টেনশনালি ডিলিট করা হচ্ছে না তো, এই পুরো বিষয়টাকে নিয়ে এই দল
নজর রাখবেন জেলায় জেলায় গিয়ে, মানে এখনো চেষ্টা করে যাচ্ছেন যাতে 4 তারিখের মধ্যে শুনানি কমপ্লিট হয় আর সেটা যেন সঠিকভাবে হয়। আর তারই মধ্যে খবর আসছে যে রাজ্যে এবার মমতা ব্যানার্জি স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনার নাম দেখে আপত্তি তুলেছেন। কিসে আপত্তি তুলেছেন? বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে 25 জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় অবজারভার হিসেবে আবার কমিশন নিয়োগ করেছেন। একদিকে সুপার চেকিং চলছে, একদিকে সিনিয়র অফিসারদেরকে নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় অবজারভার হিসেবে 25 জনকে নিয়োগ করা হয়েছে, তার মধ্যে সেই তালিকায় 15 জন রয়েছেন আইএএস অফিসার এবং 10 জন রয়েছেন আইপিএস অফিসার। মানে একটা তাগড়া তাগড়া অফিসারকে নামানো হচ্ছে যাতে এসআইআর এর কাজ সঠিকভাবে হয়, স্বচ্ছভাবে হয়। তারই মধ্যে রাজ্য সরকার যখন দেখেছেন স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনার নাম তালিকায় রয়েছে এবং সেটি দেখতেই নবান্ন থেকে সঙ্গে সঙ্গে চিঠি চলে গেল কমিশনের কাছে। আর চিঠিতে একটি কথা, সেটা হচ্ছে যে এই ব্যক্তি অর্থাৎ এই স্বরাষ্ট্র সচিব সহ 9 জন অফিসারকে কেন্দ্রীয় অবজারভারের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। ভাই রাজ্যে কাজ রয়েছে না, আমরা সারা বছর কাজ করি না, আমরা এসআইআর এর টাইমেই আমাদের কাজের কথা মনে পড়েছে, তাই এনাদেরকে ভাই অব্যাহতি দিতে হবে। নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে মমতা ব্যানার্জি বলেছেন। এবার হাস্যকর বিষয় কি জানেন? হাস্যকর বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় অবজারভারদেরকে যে নিয়োগ করা হবে সেটাকে নিয়ে কমিশন রাজ্য সরকারকে 5 বার চিঠি লিখেছেন। 5 বার চিঠি লিখেছেন। সেই 5 বার চিঠিতে বলা হয়েছে যে আপনি তালিকা প্রস্তাব করুন, তালিকা প্রস্তাব করুন। কিন্তু তখন মমতা ব্যানার্জির ঘুম ভাঙেনি, নবান্নেরও ঘুম ভাঙেনি। ওনারা চেয়েছিলেন যে ভাই এইভাবে তালিকা প্রস্তাব করুন করুন করতে করতে ভাই নিয়মের বাইরে থোড়ি যেতে পারবে, আমাদের মতো থোড়ি কেউ চলাফেরা করে। তো নিয়মের বাইরে তো শুধু মমতা ব্যানার্জি যেতে পারেন, বাকিরা তো কেউ, সবাই আইনে বাধা, সবাইকে আইন মানতে হবে, সবাইকে কনস্টিটিউশন মানতে হবে। একমাত্র কনস্টিটিউশনের ওপরে যদি কেউ বসে থাকে তাহলে তিনি হচ্ছেন আমাদের মমতা ব্যানার্জি। তো তিনি কিন্তু উত্তর দেননি সেই চিঠি। তো উত্তর না দেওয়ায় কমিশন নিজে দায়িত্ব নিয়ে অবজারভারদের তালিকা, চূড়ান্ত তালিকা প্রকাশ করে ফেলেছেন। এবং সেই প্রকাশ করা তালিকার মধ্যে দেখুন, আমি স্ক্রিনে আপনাদের সামনে নাম প্রেজেন্ট করছি। যে নামগুলি রয়েছে সেগুলিকে এবার নবান্ন থেকে 24 ঘন্টার মধ্যে রিয়াকশন এসছে। তালিকা দেখার পর 24 ঘন্টার মধ্যে রিয়াকশন চলে এসেছে নবান্ন থেকে। বলছেন না 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 না, এই 9 জন অফিসারকে তো ইমিডিয়েটলি সরাতেই হবে, স্পেশালি এই স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে তো সরাতেই হবে। সরানোর পর এইবার রাজ্য থেকে প্রস্তাব করেছেন যে নামের তালিকা, তার মধ্যে প্রথম নামটি দেখুন, রাজীব কুমার। মানে আমি জানতে চাই যে এই রাজীব কুমারের মধ্যে কি রয়েছে যেটা ছাড়া মমতা ব্যানার্জি চলতে পারছেন না। এইবার বাংলার মানুষ হাসবে না কাঁদবে আমি জানি না, এই এসআইআর এর কেন্দ্রীয় অবজারভার হিসেবে রাজীব কুমারকে আপনারা দেখতে পেতে পারেন। মানে এমনটাই নাম প্রস্তাব করেছেন মমতা ব্যানার্জি যে আমরা এবার রাজীব কুমারকে দেখতে পাবো, যিনি নাকি এসআইআর এর কাজ স্বচ্ছভাবে করবেন, পুরো শুনানি ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা পর্যবেক্ষক হিসেবেও কাজ করবেন। মানে স্বচ্ছ তালিকা প্রকাশ করতে এবার মমতা ব্যানার্জির প্রিয় আধিকারিক রাজীব কুমার হেল্প করবেন। মানে এর থেকে খারাপ অবস্থা যে কবে আসবে আমার সত্যিই জানা নেই। আর এর থেকে একটা জিনিস প্রমাণিত হয়, সেটা হচ্ছে নির্লজ্জতার প্রমাণ। মানে আবার সেই একই নাম, সেটা হচ্ছে রাজীব কুমার, যে ওনাকেই দিন, ওনাকেই দায়িত্ব দিন। ভাই মানে কি রয়েছে রাজীব কুমারের মধ্যে সত্যি আমি জানতে চাই। আমি আপাতত এটুকু বুঝতে পারছি যে কমিশন কি করবে আমার জানা নেই। রাজ্যে যে এসআইআর এর তালিকা কতটা স্বচ্ছভাবে এবার প্রকাশিত হবে সেদিকে আমি সব থেকে বেশি ফোকাসফুল রয়েছি। এইবার যদি জেনুইন ভোটারের নাম বাদ যায় তাহলে আমার কিন্তু কোনো পর্যবেক্ষকের কাছে এই কোয়েশ্চেন থাকবে না যে কমিশন দায় নেবে কি নেবে না। আমি কিন্তু লাস্টে এই কোয়েশ্চেনই করবো যে রাজ্য সরকার দায় নেবে তো, কারণ পুরো ইআরও অর্থাৎ একাংশ অতিরিক্ত জেলা শাসক প্রত্যেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে পার্টিকুলার দলকে বেনিফিট দেওয়ার জন্য কাজ করছে। তারা প্রভাবিত, তারা বিকিয়ে গেছে, তারা দাসত্বগিরি করছে। তো এর থেকে খারাপ অবস্থা আর কিছু হতে পারে না। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।